শুরু করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমাদের মেডিকেল ব্যাচের এসিএস মেডিকেল ব্যাচের বিভিন্ন আপডেট তোমরা বিভিন্ন সময় জানতে চেয়েছো। আমরা সবসময় কথা বলতে পারি নাই, বাট আজকে আমরা ইনডেপথ আলোচনা করব আমাদের মেডিকেল ব্যাচটার যে ক্লাস শুরু হচ্ছে 1 তারিখ থেকে, মানে আগামীকাল থেকে। কিভাবে শুরু হবে, কারা কারা জয়েন করতে পারবা, যারা এখনও জয়েন করো নাই, তাদের যে প্রশ্নগুলো আছে সবগুলো নিয়েই আমরা কথা বলবো। আমার সাথে যারা আছে সবাই আসলে টিচার প্যানেলের এবং কন্টেন্ট টিমের। আমাদের সাথে আরও অনেক টিচার আছেন যারা আজকে লাইভে থাকতে পারেন নাই, ইনশাআল্লাহ ক্লাসগুলোতে তারা থাকবেন। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলতে থাকবে, আমরা সেই প্রশ্নগুলোর অবশ্যই উত্তর দিব। তো প্রথমেই আমি একটু বলে রাখি, আমরা যদিও বলতেছি এইটা এসিএস মেডিকেলের সেকেন্ড ফেজ শুরু হচ্ছে, বাট সেকেন্ড ফেজ না, কারণ ফার্স্ট ফেজে আমরা অল্প কিছু ক্লাস নিছি। এখন আমরা যখন শুরু করতেছি 1 তারিখ থেকে কমপ্লিট একটা নতুন মেডিকেল ব্যাচের মতো শুরু হবে, কারণ যে ক্লাসগুলো আমরা নিয়েছিলাম ওগুলো শেষে আমরা রিভিশন করাই দিব। আর ওই ক্লাসগুলো আছে, ওই এক্সামগুলো আছে, তোমরা এক্সামগুলো দিতে পারবা। তার মানে আজকে থেকে এটা ফ্রেশ একটা মেডিকেল ব্যাচ। তোমরা যারা একদমই কিছু জানতা না, একদমই শুরু করো নাই, তারা মনে করতে পারো যে তুমি একটা নতুন মেডিকেল ব্যাচে যাচ্ছ, যেটার ফার্স্ট ক্লাস আগামীকালকে শুরু হবে। সো তোমরা মাথায় রাখো, এইটা একটা ফ্রেশ মেডিকেল ব্যাচ, এইটা ফার্স্ট মেডিকেল ব্যাচ। শুরুর দিকে যে ক্লাসগুলো হয়েছিল ওগুলো আমরা শেষের দিকে আবার রিভিশন করাই দিব তোমাদের, একদমই চিন্তার কিছু নাই। তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে এখন আমরা কথা বলবো। তার আগে আমি একটু মেডিকেল ব্যাচের ছোট একটা রোড ম্যাপ তোমাদের দেখাতে চাই। তো বাকিরা যারা আছে তাদের কথাগুলো শেষ হলে আমরা কথা বলবো। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। 24 ব্যাচের প্রিয় ভাইয়াপুরা, তোমাদের এখন আর বেশি কিছু বলার নাই। আমি কিছুদিন আগে একটা পোস্ট করে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তোমরা কিন্তু এখন পরীক্ষার ঢোল কিন্তু অলরেডি বাজা শুরু হয়ে গেছে। সুতরাং সেই ঢোলের তালে আমাদেরকে কী করতে হবে, এখন কাজ করতে হবে, ঠিক আছে? সো বায়োলজির আমাদের যে কোষ বিভাজন অধ্যায়ের মধ্যে একটা ব্যাপার আছে না, যে প্রোমেটাফেজ ধাপে ক্রোমোজোমাল ড্যান্স, ক্রোমোজোমীয় নৃত্য করতে করতে সব বিষুবীয় অঞ্চলে চলে আসে। সো তোমাদের এখন এটা করতে হবে, তোমাদের এখন পড়াশোনার নৃত্য, হ্যাঁ, পড়াশোনার নৃত্য করতে করতে একদম সবাইকে একদম সেম লাইনে চলে আসতে হবে। তো তোমাদেরকে সবাইকে সেম লাইন, সুন্দর একটা লাইন, বিষুবীয় রেখার মতো সুন্দর একটা লাইনে আনার জন্যই কিন্তু আমাদের এই মেডিকেল অ্যাডমিশন যে ব্যাচটি আমাদের 24 সালের অবভিয়াসলি এখানে নট অনলি 24 ব্যাচ, এখানে কিন্তু 23 ব্যাচের সেকেন্ড টাইমের ভাইয়া পুরা যারা আছো, তোমরা মন খারাপ করবা না, কারণ তোমরা অনেক সময় বলো যে আমাদেরকে নিয়ে কেন কথা বলেন না। সো সেকেন্ড টাইমের জন্যও কিন্তু এখানে কি থাকবে, আমাদের পরিপূর্ণ গাইডলাইন সব কিছু থাকবে। সো এইচএসসি 23 ব্যাচ এবং 24 ব্যাচ, সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমার উভয়ের জন্যই পূর্ণাঙ্গ একটা ব্যাচ হতে যাচ্ছে। সেই ব্যাচের মধ্যে আমি, তোমাদের রাজীব ভাইয়া এবং পাশাপাশি তোফায়েল ভাইয়া, আমরা তিনজন মিলে পুরোপুরি তোমাদের বায়োলজিটা দেখবো, এবং তোমরা আমাদের ক্লাস সম্পর্কে অলরেডি অবগত আছো, নতুন করে আর কিছু বলার নাই। আমরা খালি এইটুকুই বলবো যে তোমাদের যেই গাইডলাইন, যেইভাবে ক্লাস নেওয়া হবে, মনে রাখবো ওইটাই তোমাদের বিষুবীয় রেখা, ঠিক আছে? ওইটাই তোমাদের বিষুবীয় তল। তোমরা যেখানেই থাকো না কেন, স্পিন্ডল তন্তু ধরে 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 ওই বিষুবীয় তল বরাবর তোমাদের আসতে হবে এবং সেই অনুযায়ী তোমাদের হাঁটতে হবে। ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমরা আশাবাদী। এবং আমরা প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা বছর আমরা নিজেদের ক্লাসকে, নিজেদের সার্ভিসকে মান উন্নয়ন করার চেষ্টা করেছি এবং করে যাচ্ছি। ইনশাল্লাহ কথা বাড়াবো না, এখন মাসুর ভাইয়ের কাছে চলে যাবো। ভাইয়া তোমাদের উদ্দেশ্যে কিছু বলবেন? ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এর আগে মানে মূলত কোর্সটা কিন্তু শুরু হয়েছিল আমাদের এই এইচএসসি পরীক্ষা যখন থেকে শুরু হয় তারও আগের থেকে, কিন্তু আমরা আসলে প্ল্যানিংটা এভাবে করেই সাজাইছি যে কেউ যদি আগামীকালকে থেকেও জয়েন করো তাহলে কিন্তু একদম নতুন একটা ব্যাচ প্রথম থেকে শুরু করলে যেভাবে ক্লাস হয় ঠিক সেভাবে করেই কিন্তু হবে। এবং আগের যে ক্লাসগুলো হয়ে গেছে সেইগুলো তোমরা যারা এখন নতুন নতুন ভর্তি হচ্ছ, তোমাদের জন্য আমরা কিন্তু ওই ক্লাসগুলোও যাতে করে আবার রিক্যাপ করা যায় বা কোনোভাবে প্ল্যানারের মাধ্যমে সেগুলো করায় নেওয়া যায়, সেগুলোরও একটা ব্যবস্থা থাকবে। তাই এটা মনে করার কিন্তু কোনো কারণ নাই যে ভাইয়া এইখানে আমি মাঝখান থেকে কি জয়েন করছি কিনা। এটা একদম সম্পূর্ণ নতুন একটা ব্যাচ। আর তোমাদেরকে আমি একটু আশ্বস্ত করতে চাই একটা কথা বলে, সেটা হচ্ছে যারা 24 ব্যাচের আছো তোমরা কিন্তু অলরেডি মানে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছোই। বোর্ড পরীক্ষার সাথে অ্যাডমিশনের আসলে পার্থক্যটা কোন জায়গায়? বোর্ড পরীক্ষা আর অ্যাডমিশনের পরীক্ষার মধ্যে মূল পার্থক্য হচ্ছে যখন বোর্ড পরীক্ষার প্রিপারেশন তুমি নিচ্ছ তখন কিন্তু একটা সাবজেক্ট নিয়ে তোমাকে চিন্তা করতে হচ্ছে। যেমন হয়তো পরশুদিন আমার ফিজিক্স পরীক্ষা, আমি শুধুমাত্র ফিজিক্স নিয়ে চিন্তা করছি, তারপরে আমার কেমিস্ট্রি পরীক্ষা, কেমিস্ট্রি নিয়ে চিন্তা করছি। কিন্তু যখন একটা অ্যাডমিশনের পরীক্ষা দিতে বসে সবাই, তখন কিন্তু একসাথে 6টা বই বা 8টা বই মাথায় নিয়ে তারপরে বসতে হয়।
তো আমার সব পড়া আছে, 2 বছর ধরে আমি সব কিছু পড়ছি, কিন্তু মূল পার্থক্যর জায়গাটা হচ্ছে ওই যে 6টা বই একসাথে মাথায় নিয়ে সেইটা আউটপুট দেওয়া। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তো যারা আসলে অ্যাডমিশনের নতুন ফেজে ক্লাস শুরু করবা, তোমাদের আসলে ওই যে ভাইয়া সব কনসেপ্ট নতুন, সব কিছু নতুনভাবে শুরু করতে হবে এইরকম কিন্তু কিছু না। যা পড়ছো 2 বছরে এই জিনিসগুলাই কিন্তু আরেকবার পড়তে হবে, এবং এমনভাবে পড়তে হবে যাতে করে আমাদের যখন পরীক্ষার হলে আমরা ঢুকবো তখন ওই 6টা সাবজেক্ট মাথায় নিয়ে যাতে করে পরীক্ষাটায় বসতে পারি। তো এগুলো নিয়ে কিভাবে করে মনে রাখা যায়, কিভাবে করে আমরা 6টা সাবজেক্ট একসাথে মাথায় নিয়ে পরীক্ষা হলে পরীক্ষা দেওয়ার প্র্যাকটিসটা করবো, এই জিনিসগুলো নিয়ে সামনে আরও কথাবার্তা বলবো। এই আজকের লাইভেই কথাবার্তা হবে। তো আমি এরপরে চলে যাচ্ছি মিহানের কাছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। নতুন তুমি একটা জার্নিতে যাচ্ছ আমাদের সাথে, আমাদের উপর বিশ্বাস করে যাচ্ছ, সো আশা করি বুঝতেই পারছো আমরা তোমাদেরকে ওই পরিমাণ সার্ভিস দিতে বদ্ধপরিকর। ইনশাল্লাহ 1 সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাসগুলো শুরু হচ্ছে একদম নতুন আঙ্গিকেই। তোমার মনে হতে পারে ফার্স্ট ফেজে কি কিছু ক্লাস হয়ে গেছে, তুমি পিছিয়ে পড়ছো, ব্যাপারটা মোটেও ওরকম নয়। সেকেন্ড ফেজ থেকে গিয়ে আবার নতুন করে আমরা রিস্টার্ট করছি। ফার্স্ট ফেজে যেগুলো হয়ে গেছে সেগুলো আমরা আবার রিভিশন ক্লাসের মাধ্যমে আমরা ফিল আপ করে দিব। ফার্স্ট টাইমার হোক, সেকেন্ড টাইমার হোক, বা ইভেন 25 বছর অনেকে আছো, নিয়মিত ক্লাসগুলো করার ট্রাই করো, অবশ্যই ভালো কিছু হবে। দেখা হবে বিজয়। থ্যাংক ইউ মিহান, অনেক ডিটেইল কথা বলা হবে। অ্যাকচুয়ালি আমরা এতবার এইগুলো নিয়ে কথা বলছি লাইভের মধ্যে, তো কথা বলতে বলতে সব কথা সেম হয়ে যাচ্ছে। সো যখন ক্লাস শুরু হবে তখন তোমরা দেখতে পাবো, তোমরা দেখবা যে মেডিকেল ব্যাচ না আমরা অনেক বেশি প্রমোশন করি না। মেডিকেল ব্যাচ অনেক বেশি প্রমোশন না করার কারণেও দেখবা বাংলাদেশের মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আমাদের মেডিকেল ব্যাচে জয়েন করছে, মানে কোনো হম্বি তম্বি নাই, কোর্সের মধ্যে জয়েন করছে। সো ডেফিনেটলি আমরা আসলে তোমাদের দেখাবো, তোমাদের কোশ্চেনের মধ্যে, তোমাদের এক্সামগুলোর মধ্যে এবং ক্লাসের মধ্যে কন্টেন্ট দিয়ে। এছাড়া আমরা মুখে যত কথাই বলি, যত সুন্দর কথা বলি না কারণ এগুলো তো সব ভ্যালুলেস কথাবার্তা, রাইট? সো এখন আমার সাথে কেমিস্ট্রির ভাইয়া আছে, কেমিস্ট্রিতে আরও একজন আছে, বাট আমাদের এখন ভাইয়া কথা বলো প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। কেমিস্ট্রি নিয়ে আসলে আমি এর আগে যা যা বলা উচিত সবই প্রায় বলে ফেলছি। সো তোমরা সবাই জানো যে আমাদের যে 25টা অবজেক্টিভ থাকে এর মধ্যে কখনোই পারফেক্ট স্কোর করা গিয়ে সম্ভবপর হয় না। সো আমরা সবসময় কি ট্রাই করে থাকি, যে আমরা ট্রাই করি যে যত বেশি পারা যায় ততটুকু করতে। তো এক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সুবিধা কি, হাজারি স্যারের বইয়ের প্রতি অনুশীলনীতে যদি আমি 2টা করে অবজেক্টিভ ধরে থাকি, তাও 10টা চ্যাপ্টারে টোটাল আমার 2000টা অবজেক্টিভ করলে অ্যাটলিস্ট আমরা গেস করতে পারি যে আমরা 15টার চেয়ে বেশি পাবো। আর তাছাড়া নতুন যে রিসেন্ট ট্রেন্ডটা শুরু হয়েছে যে গিয়ে আমার কবির স্যারের বই থেকে কিছু নিজে করোর ম্যাথ বা এসব দিয়ে দেওয়ার, এগুলোর জন্য গিয়ে পার্সোনালি আমি নিজে তত্ত্বাবধান করে, স্পয়লার অ্যালার্ট, যে তোমাদের এবারে কোশ্চেনগুলো একটু হলেও নর্মাল তোমরা যে মেডিকেলে কোশ্চেন পরীক্ষা দিয়ে অভ্যস্ত তার চেয়ে একটু হলেও কঠিন করে সাজিয়েছি। এখন তুমি বলতে পারো যে এটা কি আমাদের জন্য ক্ষতিকর হলো কিনা, আমি বিষয়টা সেভাবে মনে করি না। দেখো, প্রত্যেকটা কোশ্চেন আমরা যেভাবে সাজিয়েছি, যে তোমরা গিয়ে একদম যারা ভালো করে পড়াশোনা করছো তারা 80টা গিয়ে একবারে এমনিতেই পারবা, বাকি 10 থেকে 15টায় মোটামুটি আরেকটু এফোর্ট দিলে পারবা, আর বাকি 5টা গিয়ে খুবই কঠিন। আমরা পার্সোনালি এভাবে আমি সাজিয়েছি। তো এখানে তোমাদের লাভটা হবে কি, যে তুমি জাস্ট ধরো হাইয়েস্ট নাম্বার পাওয়ার জন্য বা যে কারণে হোক নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আরো ভালো করে পড়ার ট্রাই করবা। আর একটা কথা তো আছে যে টাফার দ্য ট্রেনিং ইজিয়ার দ্য ব্যাটেল। সো আশা করি আমরা কেমিস্ট্রির দিক দিয়ে তোমরা যাতে 25-এর মধ্যে 20 বা তারও বেশি পাও সেজন্য আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। বাকিটা অবশ্যই তোমার পরিশ্রম এবং ভাগ্যের উপর নির্ভর করবে। ইউজুয়ালি 25-এর মধ্যে 25-এর কথাই অনেকে বলে, বাট ও যখন বলছে 25-এর মধ্যে 20 আমরা মিনিমাম পাবো, তখন আমার কাছে এখানে একটা লজিক্যাল কারণ মনে হয়েছে। প্রথমত অনেক দিন ধরে তোমরা জানো যে গত 2 বছর ধরে বায়োলজির কোশ্চেনগুলা স্টেপ বাই স্টেপ আরও হার্ড হচ্ছে, আগের ট্রেন্ড ফিরে আসতেছে। বাট ফিজিক্স কেমিস্ট্রিতে কিন্তু এটা দেখা যাচ্ছিল না। বাট এবার তো দেশের একটা বিশাল চেঞ্জ চলে আসছে, এবার প্রশ্নকর্তারা নিশ্চয় পেছন থেকে অনুশীলনী থেকে সরাসরি আর প্রশ্ন দিয়ে ভরাই দিতে পারবে না, বুঝতে পারছো? সো সম্ভাবনা আছে এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় 25-এর মধ্যে 20টা পাওয়া মানে অনেক বেশি মার্ক পাওয়া আর কি। সো আমরা ওইটা চিন্তা করে বলছি 25-এর মধ্যে মিনিমাম যেন আমরা 20 বাইর করে নিয়ে আসতে পারি। সো 25-এর মধ্যে 25 আমরা বলবো না, তুমি শ্রম দিলে 25-এর মধ্যে 25 তুমি পেয়েও যেতে পারো ইনশাল্লাহ, রাইট? জি ভাই। ওকে, এখন
আমাদের সাথে আরেক ভাই আছে, আজকে একটু জিকে আগে বলুক, কারণ জিকেতে একটা মেসিভ চেঞ্জ চলে আসে। মেসিভ চেঞ্জ মানে বুঝতেই পারতেছো যে উন্নয়ন নিয়ে কিংবা বঙ্গবন্ধু রিলেটেড এই প্রশ্নগুলো নিয়ে আমরা একটা সিদ্ধান্তের মধ্যে আসতেই পারি যে এই ধরনের প্রশ্ন এবার তেমন একটা আসবে না। সো আমরা এখানে অনেকগুলো প্রশ্ন চেঞ্জ করব, সিলেবাসটা কীভাবে চেঞ্জ হচ্ছে ভাইয়া তোমাদের বলবে প্লিজ। আসসালামু আলাইকুম। আর তোমাদের সবচেয়ে বেশি যে প্রশ্নের জায়গা সেটা হচ্ছে জিকে। জিকে আসলে এই বছর কিভাবে পড়বো? প্রত্যেক বছর তো দেখা যায় যে আমরা হচ্ছে বর্তমান বাংলাদেশের যে ঘটনাবলী এবং হচ্ছে বর্তমান মানে আগের যে সরকার ছিল তার যে উন্নয়ন এবং শেখ মুজিবুর রহমান এগুলো সম্পর্কে অনেক বেশি পরিমাণ প্রশ্ন আসছে। যেমন বিগত বছরেই শেখ মুজিবুর রহমান থেকে প্রায় 3টার মতো প্রশ্ন আসছে। সো এই বছর মানে আমরা ধারণা করতেই পারি যে হচ্ছে শেখ মুজিব থেকে প্রশ্ন আসবে না। বাট আমরা যদি মুক্তিযুদ্ধ অথবা বাংলাদেশের ইতিহাস থেকে শুরু থেকে আসি, কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে কিন্তু শেখ মুজিবুর রহমান একটু হলেও আছে। এখন আমরা তো এই পুরো টপিকটাকে বাদ দিয়ে যেতে পারি না। এখন প্রত্যেকটা ঘটনাতে একটু একটু যে মুজিবের পার্ট আছে সেগুলো আমরা পড়ে যাব, এবং পুরোপুরি যে সম্পূর্ণ মুজিব সম্পর্কে একদম ডিটেলস পড়তে হবে এই জিনিসটা আমরা স্কিপ করতে পারি। আর এই বছরে আমরা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো হচ্ছে বাংলাদেশের যে বিষয়াবলী আছে আর কি, যে বাংলাদেশের বিভিন্ন স্থান, স্থাপত্য, তারপরে হচ্ছে উন্নয়ন, অর্থনীতি, এগুলো ঠিক আছে। মানে আমাদের ঠিক ওই যে 16-17 দিককার বা তার আগের, মানে তখন হচ্ছে এরকম মানে একদম স্পেসিফিক করে যে জিকের সিলেবাস দেওয়া ছিল না, তার আগে যে সব টপিক থেকে প্রশ্ন আসতো, হ্যাঁ সেই টপিকগুলো থেকে আমরা একটু বেশি জোর দিব। আর হচ্ছে এইবার যে একটা বড় একটা গণ আন্দোলন হলো, এই গণ আন্দোলন থেকে যা যা জানার দরকার এবং যা যা আমাদের পড়ানো দরকার সব কিছু আমি তোমাদেরকে গুছিয়ে দেবো। আর তোমরা হয়তো একটা জিনিস নিয়ে খুব বেশি টেনশনে আছো, সেটা হচ্ছে ভাইয়া কী পড়বো না বা কোনটা পড়বো, এটা নিয়ে আমাকে অনেকবার অনেকে মেসেজ করেছো। আমি তোমাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি যে আমি তোমাদেরকে যা পড়াবো ইনশাল্লাহ এর বাইরে তোমাদের কিছু লাগবে না, ঠিক আছে। এখন তোমাদের ইংলিশ নিয়ে কিছু বলবে সম্পদ ভাই। আচ্ছা ঠিক আছে, আমাদের তো হচ্ছে জিকেতে যেরকম একটা ম্যাসিভ চেঞ্জ আসছে, ইংলিশে কিন্তু অতটা ম্যাসিভ চেঞ্জ নাই। বাট আমরা যদি প্রশ্নপত্রগুলো দেখব যে এর আগের বছর একরকম ছিল, তার আগের বছর কিছুটা অন্যরকম ছিল। একদম ইমিডিয়েট লাস্ট বছরের কোয়েশ্চেনটা যদি দেখবা যে ভোকাবুলারি যেরকম ছিল সেরকম কিন্তু গ্রামার আইটেম থেকেও ছিল। সম্ভবত হচ্ছে 8টা কোয়েশ্চেন ছিল হচ্ছে তোমার গ্রামার থেকে, 7টা ভোকাবুলারি থেকে। সো আমরা কিভাবে পড়বো বা কিভাবে আগাচ্ছি, আমরা ফার্স্ট ফেজে অলরেডি 2টা ক্লাস নিছি, 2টা ক্লাস রেকর্ডেড আছে, তোমরা দেখে নিতে পারবে। আর সেকেন্ড ফেজটা যে আমরা শুরু করছি ওইটাতেও আমাদের বাকি যে টপিকগুলো আছে সেগুলো আমরা দেখাবো, এবং গ্রামারটা আমরা এমনভাবেই মানে দেখাবো যাতে এর বাইরে তোমাদের কিছু না আসে। তোমরা দেখবা ক্লাসের স্লাইডটা অনুসরণ করলেই দেখবা যে প্রচুর আমাদের প্র্যাকটিস প্রবলেম দেওয়া থাকে, বিগত সালের যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আছে এরিয়া মার্কিং করা থাকে, এবং এছাড়াও কিন্তু তোমাদেরকে হচ্ছে প্র্যাকটিস শিটগুলো দেওয়া হয়, এবং প্র্যাকটিস শিটগুলোও কিন্তু এক্সপ্লানেশনগুলো এমনভাবে লেখা যে একটা কোয়েশ্চেন বা একটা এক্সপ্লানেশন পড়লে তুমি যাতে আরও 5-7টা কোয়েশ্চেন অনুরূপ কোশ্চেনের যাতে অ্যান্সার করতে পারো। তো সব মিলিয়ে আমাদের গ্রামার বলো, ভোকাবুলারি বলো, এর সমন্বয়েই আমরা আগাবো, এবং ভোকাবুলারিও কিন্তু আমরা রেগুলার তোমাদের বেসিসে এক্সাম নিচ্ছি, এবং দেখা যাচ্ছে যখন আমরা একটু একটু করে পড়বো একটা টাইমে কিন্তু আমাদের অনেক পড়া হয়ে যাবে এবং আলটিমেটলি আমাদের কভার হয়ে যাবে। আর আরেকটা কথা বলবো যে এইচএসসি লেভেলে ইংলিশটা একরকম পড়ে আসছো, অ্যাডমিশনে হয়তো বা এর একটু এক্সট্রা কিছু জিনিস পড়তে হয়। সো যতটুকুই পড়ছো এখন আমাদের ফোকাসটা আসলো অ্যাডমিশনে দিতে হবে। অ্যাডমিশনে আমাদের যে অ্যানালাইসিস থেকে কোয়েশ্চেনগুলো আসছে অলরেডি কিন্তু এএসজিতে কিংবা প্রাইভেট গ্রুপগুলোতে আমি অ্যানালাইসিস ভিডিও সহ কোথা থেকে কীরকম কোয়েশ্চেন আসে এরকম কিন্তু আমি দিয়ে দিছি। ওইটা অনুসরণ করে, ক্লাস স্লাইড অনুসরণ করে, প্লাস হচ্ছে প্র্যাকটিস শিটটা যদি ঠিকভাবে দেখো, এরপরে যে কোনো একটা বই থেকে দেখলেই তোমাদের মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে। তো আমিও বলবো না যে 15তে 15 পেয়ে যাবা, কারণ 2-1টা হচ্ছে অ্যাটিপিক্যাল কোয়েশ্চেন করে, বাট আমাদের টার্গেট রাখতে হবে অ্যাটলিস্ট যাতে আমরা 13-14 পাই, এবং জিকে ইংলিশ 2টা মিলে যাতে আমাদের 20-এর উপর একটা মার্কস থাকে। তাহলে কিন্তু দেখবা যে তোমার ঢাকার মেডিকেলগুলা কিংবা উপরের সারির মেডিকেল কলেজগুলো যেগুলো হচ্ছে তোমাদের কাছে পরিচিত সেগুলো হতে হয়তো বা তোমাদের চান্সটা পাওয়া ইজি হয়ে যাবে। তো এই আর কি। তো থ্যাংক ইউ সম্পদ। আচ্ছা, এখানে একটু কথা আছে, একজন প্রশ্ন করেছে ভাই আজমল স্যারের নতুন ইনফরমেশনগুলো এগুলো কিভাবে কি করা হবে, এক্সট্রা রাইটারের বই থেকে কিভাবে দেওয়া হবে। আমরা যেটা করতেছি এক্সট্রা রাইটারের ইনফোগুলো কালেক্ট করে তোমাদের দিচ্ছি না, বরং এক্সট্রা রাইটারের বইগুলো দাগিয়ে তোমাদের দিচ্ছি। দাগিয়ে দেওয়ার কারণে যেটা হবে ওই বইটা পড়তে গিয়ে আরও অনেক কিছু চোখে আসবে যেটা তোমার পরীক্ষার হলে কাজে লাগবে। এইটা মাথায় রাখবা সবসময়, কারণ আমরা যা দাগিয়ে দিব তাই তো পরীক্ষায় আসবে না, অনেক সময় দাগানোর বাইরে থেকেও চলে আসে, বাট দাগানোগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আসার চান্স বেশি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আজমল স্যারের বই নতুন এডিশনে আসছে, নতুন এডিশনে যদি এক্সট্রা ইনফরমেশন থাকে এগুলো কী হবে তোমরা এগুলো না একদমই চিন্তা করবো না। একটা মজার ব্যাপার হচ্ছে যে নতুন ইনফরমেশন আসলে কেন জানি ওটা পরীক্ষায় আসে না,
নতুন ইনফরমেশন যেটা অ্যাড করে ওইটা পরীক্ষা কেন্দ্রে আসে না। বাট তোমরা একদমই চিন্তা করো না, থ্রু আউট দ্য প্রসেস আমরা ওই কোশ্চেনগুলো এক্সট্রা টপিকগুলোর মধ্যে যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের এক্সাম আকারে আমরা দিয়ে দিব। ডেফিনেটলি দাগিয়ে দিব ওই পোর্শনটা, বাট এক্সাম আকারে নিয়ে নিব যেন ওই ইনফরমেশনগুলো তোমাদের রিভিশন হয়ে যায় পরীক্ষার জন্য। এখন একটু আমাদের মিয়ান ভাই কথা বলবো ফিজিক্সের এক্সাম সিস্টেম নিয়ে, তারপর আমরা 1-2 মিনিটের মধ্যে দেখাবো আমাদের কোর্সে কারা কারা আছে এবং আমাদের কোর্সে আসলে হয় কি। মিয়ান। আচ্ছা, এখন পর্যন্ত যতগুলো ডিপার্টমেন্টের ভাইয়ারা কথা বলেছেন, বায়োলজি, কেমিস্ট্রি, জিকে, ইংলিশ, কেউই তোমাকে 100% মার্কের নিশ্চয়তা দেন নাই। সরাসরি বলে দিয়েছেন তুমি বাবা 100% পাবা না। তর্ক সাপেক্ষে বলা যায় যে ফিজিক্সে 100%-এর নিশ্চয়তা মোটামুটি দেওয়া যায়। গত কয়েক বছরে তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করো, সবচাইতে ইজি কোশ্চেন এসেছে তর্ক সাপেক্ষে ফিজিক্সে। সো মোটামুটি তুমি যদি অন্যান্য, আমি বলতেছি না যে তুমি একেবারে এফোর্ট দিবা না, আমরা যতটুকু দিতে বলতেছি তুমি যদি অতটুকু দিতে পারো এফোর্ট, সেটা এনাফ হয়ে যাবে। গত কয়েক বছর হচ্ছে অনুশীলনী থেকে একটা ট্রেন্ড ছিল যে অনুশীলনী থেকে হুবহু কোশ্চেন উঠিয়ে দেওয়ার। তুমি যদি এর আগের কোশ্চেনগুলো দেখো, যখন অনুশীলনীর ট্রেন্ডটা ছিল না, তখনও কিন্তু ফিজিক্স কোশ্চেন অতটা হার্ড ছিল না। যাদের হচ্ছে একটু বেসিক ক্লিয়ার থাকতো তারা ইজিলি হচ্ছে পেরে যেত। সো ফিজিক্স নিয়ে তেমন একটা টেনশন করা লাগবে না, যেগুলো ক্লাসে পড়াচ্ছি পড়ো, পরীক্ষাগুলো দাও, ইজিলি তুমি ফিজিক্স নিয়ে তোমার কোনো সমস্যাই থাকবে না। ক্লাস তো জানোই আমাদের একটা লাইভ ক্লাস হয়, কম্পিটিশন ক্লাস হয়। কম্পিটিশন ক্লাস হচ্ছে আমরা তপন স্যারকে বেস করে পড়ানো হয়, সাথে হচ্ছে তোমাদের লাইভ ক্লাসে যদি কোনো সমস্যা থাকে সেগুলো হচ্ছে সলভ করে দেওয়া হবে। মানে ফিজিক্সে 2টা বই কভার হয়ে যাচ্ছে, ইসাক স্যার এবং তপন স্যার। এক্সামের কথা যদি বলি, আমাদের 300 মার্কের এক্সাম, 3টা এক্সাম, প্র্যাকটিস, মেইন এক্সাম, পাপমোচন এক্সাম। মেইন এক্সামের পরে তোমার যদি মনে হয় যে না আমি স্যাটিসফাইড না আমার নাম্বার নিয়ে, তখন তুমি পাপমোচন এক্সামে অংশগ্রহণ করতে পারো। 300 মার্ক খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, কারণ 300 মার্ক মানে হচ্ছে 300 কোশ্চেন্স। সো তুমি যদি একটা ছোটো চ্যাপ্টার থেকে 300 কোশ্চেনের উপর পরীক্ষা দাও, ওই চ্যাপ্টারের আর কিছুই বাকি থাকে না। ফিজিক্সের কিছু আছে ছোটো অধ্যায়, যেমন জ্যোতির্বিজ্ঞান, তারপর ভৌত আলোক বিজ্ঞান। তুমি চিন্তা করো ওখান থেকে 300 কোশ্চেন সিলেক্ট করতে আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছে আর কি, কারণ 300 ইউনিক কোশ্চেন পাওয়াটা অনেক টাফ। ইউনিক কোশ্চেন যে থাকতেছে তা কিন্তু না, প্রিভিয়াস বোর্ডের কোশ্চেন, বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন, যেগুলো মেডিকেল স্ট্যান্ডার্ড, সবই কিন্তু আমরা রাখতেছি যাতে করে বিষ হচ্ছে আমরা কমন ফেলাতে পারি। সো এক্সামগুলো দাও, ভালো করে দাও, এক্সামের কনসেপ্টটা দেখো ভালো করে। কোনো কোশ্চেনের আনসার না বুঝলে তুমি যাতে আমাদের সাহায্য ছাড়াই নিজে নিজে বুঝতে পারো, তার জন্য হচ্ছে কনসেপ্টের এই ব্যবস্থাটা ডিটেলসে লেখা আছে, কীভাবে আনসারটা হলো এবং বাকি 3টা অপশন কেন হয় নাই। সো আমার মনে হয় তুমি যদি নিয়মিত ক্লাসগুলো করো, আমাদেরকে ফলো করো এবং এক্সামগুলো যদি ঠিকঠাক দাও, চেষ্টা করবা 3টা এক্সামে পার্টিসিপেট করার, তাহলে হচ্ছে ফিজিক্স নিয়ে আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। থ্যাংক ইউ মিহান, তুমি চমৎকারভাবে বলছো। আমরা আবার বলতেছি, আমরা শ্রম দেব, আমরা জাস্ট পথ দেখানোর ট্রাই করব, কারণ আমরা অনেক দিন ধরেই পড়াই, আমরা জানি কোথা থেকে আসে। আমরা তোমার সাহস ক্রিয়েট করে দেবো, বারবার পড়াবো, তোমার ভুল করাবো, আমরা ওই ভুলগুলো যেন তুমি সংশোধন করে ভালো প্রিপারেশন নিতে পারো। আমরা কখনোই বলবো না তুমি 100-তে 100 পাবা, কিংবা কোনো একটা সাবজেক্টে আমরা তোমাকে ফুল মার্কস ক্লিন শিট এনে দেবো, এমনও বলবো না। যারাই শ্রম দিবা মনে রাখবা, একটু চিন্তা ভাবনা করে কথাটা শুনে যারাই শ্রম দিবা সঠিক হয়েতে, তারাই সফল হবে ইনশাল্লাহ। সো এই জিনিসটা সবসময় মনে রাখবা। শ্রম, অনেকে বলে ভাই আমি তো অনেক পড়াশোনা করছি, বা অমুককে আমি দেখছিলাম দিনটা 24 ঘন্টা পড়াশোনা করছে, চান্স পায় না, আরেকজন কম পড়া চান্স পাইছে। একটা জিনিস মাথায় রাখো, সারাদিন তুমি পানির উপর লাফালাফি করলে তুমি তো সাঁতার শিখতে পারবে না। সাঁতার কেমনে শিখতে হয় এটা যদি জানো, তুমি 7 দিনে 7 ঘন্টার মধ্যে সাঁতার শিখে ফেলবা। ব্যাপারটা খুবই সিম্পল। সো কোয়ালিটি এডুকেশনটা খুব জরুরি। আমরা ক্লাসের মধ্যে এটা এনশিওর করার ট্রাই করছি, কোশ্চেন পেপার এনশিওর করার ট্রাই করতেছি। তোমাদের কাজ শুধু হচ্ছে এগুলো ফলো করে প্রিপারেশন নেওয়া। সো অনেক স্টুডেন্ট আমাদের সাথে ছিল, ওরা ওদের স্বপ্ন পূরণ করছে। ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে যারা আছো, তোমাদের জন্য আমরা শ্রম দিব, দোয়া করি। তোমরা জাস্ট কষ্ট করে যাও, ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন পূরণ হবে। এখন আমি স্লাইডের মধ্যে জাস্ট দেখাবো যে আমাদের কোর্সে কি কি আছে, কারা কারা আছে। সো এইটা হচ্ছে আমাদের টিচার প্যানেল, সবাই এখানে নাই। ওকে, এইটা হচ্ছে বায়োলজি, আমি আছি, মাইটি শুভ্র ভাই আছে এবং আমাদের তোফায়েল আহমেদ ভাই আছে। তোফায়েল আহমেদ ভাই আমাদের ফিজিক্সেও আছে এবং ওনার কিছু চ্যাপ্টারে ভালো দক্ষতা আছে। প্রেশার যেহেতু আমার উপর পুরো হয়ে যাচ্ছিল, যে কারণে তোফায়েল ভাইও আমাকে কিছু প্রেশার রিলিভ করে ওই দায়িত্বগুলো নিচ্ছে। এর মানে ব্যাপারটা এমন না যে আমি খুব ভালো ক্লাস নেই, তোফায়েল ভাই খারাপ ক্লাস নেয় বা আমি ওগুলো পারি না, এমন না। সবাই আমরা জানি কোশ্চেন কোথা থেকে আসবে, আমরা আমাদের কাজই শুধু এইটা তোমাদের ভালো করে পড়ানো। সো এই ছিল আমাদের বায়োলজি। বায়োলজির পরে ফিজিক্স ডিপার্টমেন্টে আমি আছি এবং অপার থাকবে, আর সেই সাথে আমাদের একদম মেডিকেল ফেস তোফায়েল ভাই থাকবে, আর হচ্ছে মিহান থাকবে। তোমাদেরকে এখানে আমি একটা ছোট্ট ক্লু দিয়ে রাখি। অনেকেই আছে যে কিছু সূত্রের যেই নিচের লাইনটা থাকে, যে ধরো গড়মুক্ত পথের সাথে অনুর ব্যাসের সম্পর্ক কি,
বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই লাইনগুলো দেখা যায় অনেকে দাগায় দাগায় টানা মুখস্থ করে। দেখো, তুমি যখন অনেক বেশি ইনফরমেশন মাথায় রাখবা তখন কিন্তু বায়োলজিতে অনেক ইনফরমেশন আছে, কেমিস্ট্রিতে অনেক ইনফরমেশন আছে, ফিজিক্সেও ইনফরমেশন আছে। কিন্তু ফিজিক্সের যে ইনফরমেশনগুলো আছে এগুলো তুমি যদি একটু সমীকরণের সাথে মিলায় পড়তে পারো, একটু বেসিক বুঝে তারপরে যদি জিনিসগুলা মানে মাথায় রাখতে পারো, তাহলে দেখবা যে ব্রেইনের উপরে প্রেশারটা কম পড়ছে। কারণ ওই যে আমরা যেটা বললাম যে একসাথে 6টা সাবজেক্ট মাথায় নিয়ে যখন পরীক্ষার হলে ঢুকবা, ওই জিনিসটাই কিন্তু সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়। এবং এই সময়টাতে আসলে যেই জায়গাতে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে যে সবাই একটানায় খালি ক্লাস করে যায়, পড়ে যায়। কিন্তু তোমাকে যেটা মেনটেন করতে হবে, যেভাবে তুমি নিঃশ্বাস নাও ফ্রিকুয়েন্টলি এবং অবচেতনভাবে, সেইভাবে করে তোমাকে রিভিশনটা দিতে হবে। যে আজকে সারাদিনে যা কিছু পড়লা, রাত্রে ঘুমানোর আগে হোক বা পরের দিন সকালবেলা উঠে হোক, বা নিয়ম করে, একদম নিয়ম করে রিভিশনের কাজটা কিন্তু রেগুলার বেসিসে করে যেতে হবে। কারণ তুমি যখন পরীক্ষার হলে ঢুকবা তখন যেই টাইপের টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে সেগুলো তোমার একদম পার্মানেন্ট মেমোরির মধ্যে ঢুকে যেতে হবে, যাতে করে প্রশ্ন আসার সাথে সাথেই তোমার আর চিন্তা করতে না হয় যে গড়মুক্ত পথের সাথে আমার অনুর ব্যাসের সম্পর্কটা কেমন। মানে তুমি যাতে করে সমীকরণটা মনে রেখে তারপরে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক বুঝতে পারো। এবং রাজীব ভাই কিন্তু সব সময় এই বেসিকের ওপরে আলাদা করে জোর দেয়, এবং এই জোরটা দেওয়ার কারণেই কিন্তু তুমি দেখবা যে এর আগেও যারা ভাইদের কাছ থেকে চান্স পাইছে প্রত্যেকেই কিন্তু এটা আলাদা করে মেনশন করছে যে বেসিক বুঝে পড়ার কারণে আমরা খুব বেশি যে একদম একাডেমিকের মতন করে সব কিছু পড়াবো, কখনোই এরকম না। তোমার জন্যে যতটুকু দরকার, মেডিকেলে ভালো একটা পরীক্ষা দিয়ে আসার জন্য যতটুকু বেসিক তোমার থাকা দরকার, সেইগুলো আমরা নিশ্চিত করে তারপরে ক্লাসে আগাবো ইনশাল্লাহ। আমরা রিল্যাক্টেন্ট ওভারডোজ করব না। আরেকটা বিষয়, আমি পড়াইলে, আমি যে বায়োলজি পড়াবো বেসিক থেকে, এটা পড়লে তো বুয়েটে চান্স হবে। তুমি মেডিকেলে ফিজিক্স পড়ালে বুয়েটে চান্স পাবে কিনা ওরা? এটা তো আমি যেভাবে করে ফিজিক্সটা পড়াবো, তুমি যদি চাও যে সামনের বছর যারা মেডিকেল পরীক্ষা দিবে তাদের তুমি ফিজিক্স পড়াবা, তাইলে নিশ্চিতভাবে পড়াইতে পারবা, এইটুকু গ্যারান্টি তোমার দিতে পারি আমি। মানে 4-5,000 টাকা আজকে ইনভেস্ট করো, 4-5 লাখ টাকা পরে আর্ন করবে। কম কেমিস্ট্রি, দিস কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে আমাদের সঞ্জয় দা আছে, কেমিস্ট্রি সাকিব ভাই আছে, এবং কেমিস্ট্রিতে আমাদের তাহমিদ ভাই আছে। তাহমিদ ভাই হচ্ছে ঢাকা মেডিকেল থেকে, সব মেডিকেল ফেস। আচ্ছা ভাইয়া, আবার আসলাম। মানে আমার হচ্ছে গিয়ে সঞ্জয় দা আর সাকিব ভাই আজকে কেউই আসতে পারেনি, কিন্তু আমি ওনাদের হয়েও বলছি যে তোমরা কেমিস্ট্রি থেকে, মানে এর আগে যেহেতু সঞ্জয় দা একটি চ্যাপ্টার নিয়েছেন এবং সাকিব ভাই একটি ক্লাস নিয়েছেন, সো তোমরা জানোই যে মানে কি পরিমাণ সুন্দর গুছানো পড়াশোনা ওনারা পড়িয়েছেন। এবং এই ফেজটা শুরু হচ্ছে কেমিস্ট্রিতে আমার ক্লাস দিয়ে। সো 3 সেপ্টেম্বর আশা করি দেখা হবে। এবং কেমিস্ট্রিতে যেটা বললাম যে তোমরা যাতে সর্বোচ্চ যতটুকু পারা সম্ভব ততটুকু যেন পাও, সেটার সম্পূর্ণ ব্যবস্থা আমরা করে দেব। বাকিটা হচ্ছে গিয়ে অবশ্যই তোমার নিয়মিত পরিশ্রম, অনুশীলন, এবং অবশ্যই আমি যেটা সবসময় বলি যে কোনো কিছুতে অ্যাটলিস্ট 5-10% হলেও লাকের ব্যাপার থাকে। সো সেই জিনিসটা কিন্তু সবসময় কি জানি যে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। সো তুমি ব্রেভ হও, ফরচুন 5-10% কেন 20%ও তোমার পক্ষে থাকবে। ইনশাল্লাহ কেমিস্ট্রিতে দেখা হবে 3 সেপ্টেম্বর। ওকে, কেমিস্ট্রির পর আমাদের সাথে আছেন সম্পদ ভাই ইংলিশে, এবং জিকেতে আছেন তৌহিদুজ্জামান ভাই। তাদের ফেসটা একটু দেখাই নেই। সম্পদ ভাই হচ্ছে A to Z ইংরেজি, আর ভাইয়ের রক্তে হচ্ছে জিকে, জেনারেল নলেজ, ইতিহাস। সো আশা করছি ভাইরা খুব দারুণ তোমাদের সাপোর্ট দিতে পারবে। অনেক চিন্তা ভাবনা করে, অনেক রিসার্চ করার পর ভাইদের আমি আমার টিমে ইন্টিগ্রেট করিয়েছি। সো বুঝতেই পারতেছো, আমি যদি ভালো পড়ানোর জন্য তোমাদের পড়াই, ভাইরাও ভালো পড়াবে বলেই আমি তাদেরকে ইন্টিগ্রেট করেছি, এবং তারা আমাদের আশাহত এখনও করে নাই। এখন পর্যন্ত আমরা সাকসেস। ওকে, কিছু বলবেন? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে কি কি আছে সবার আগে বলে রাখি। আমাদের ক্লাসগুলো দুইভাবে হবে। ফেসবুকে লাইভে হবে, যাদের ইস্যু আছে তারা ফেসবুক লাইভে করবা। আর যারা সব সময় একেবারে রিয়েল টাইম কানেক্টেড থাকতে চাও, কমেন্ট করে প্রশ্ন করতে চাও, তারা অবশ্যই ওয়েব অ্যাপ ব্যবহার করতে পারবা। সো ওয়েব অ্যাপ এবং ফেসবুক লাইভ দুইটাই আছে। লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ক্লাস আছে। রেকর্ডেড ক্লাস মানে হচ্ছে আর্কাইভ ক্লাস। গত বছরের মেডিকেল কোর্সে যে ক্লাসগুলো আছে, ইভেন আমি তো গত বছর এসএস মেডিকেল কোর্সে ক্লাস নেই, বাট আমার ক্লাস ওখানে আর্কাইভ আকারে দেওয়া আছে। অনেক রিসোর্স আর্কাইভে। কোনো কারণে তোমার আমার ক্লাস ভালো লাগতেছে না, তুমি চাইলে তো ফাইল ভাই, শুভ্র ভাইয়ের ক্লাস দেখে নিতে পারবা। এই অপশনটা তোমার জন্য আছে, যেটা আর কোথাও আপাতত পাবা না। এরপর দেখো প্র্যাকটিস শিট। প্র্যাকটিস শিট বলতে
কোশ্চেন পেপার আর কি, কোশ্চেন পেপার 3 লেয়ারে, বুঝছো? প্র্যাকটিস মানে কি, মেডিকেলের প্র্যাকটিস মানে কোশ্চেন পেপার, রাইট? সো ক্লাস শেষ হওয়ার পর তোমাদের আমরা প্র্যাকটিস দিব 100 মার্কের কোশ্চেনের, বুঝতে পারছো? তোমরা এইটাতে প্র্যাকটিস করবা, এইটাতে প্র্যাকটিস করে আবার বইয়ে যাবা, ভুলগুলো সংশোধন করবা, এরপর কম্পিটিটিভ 100 মার্ক একটা চ্যাপ্টারের ক্ষেত্রে আমি বলতেছি। কম্পিটিটিভ 100 মার্কের যখন এক্সাম দিবা, কিছু ভুল করবা, বাট প্রথমবার যেহেতু প্র্যাকটিস করছো এবার ভুলের পরিমাণ কমে যাবে, বাট এরপরও তো কিছু ভুল করার পর তোমাদের আমরা একটা পাপ মোচন 100 মার্কের এক্সাম নেবো ওই চ্যাপ্টারে, তুমি চাইলে ওটা দিতে পারবা। কম্পিটিটিভ এক্সামের যে কোশ্চেনটা শুধুমাত্র এইটাই কাউন্ট হবে তোমার রেজাল্টে, বাট বাকি যেগুলো আছে এগুলো তোমাকে আরও নিখুঁত করবে ইনশাল্লাহ। একটা চ্যাপ্টার থেকে 300 কোশ্চেন, তুমি চিন্তা করো তো, প্রাণীর আচরণ থেকে 300 কোশ্চেন করা পসিবল? বাট আমরা কি করছি, আমরা যেটা করছি, বোর্ড থেকেও কোশ্চেন নিয়ে এসেছি, আমরা কি করছি, ভার্সিটি থেকে যে কোশ্চেন যদি এসে থাকে ওখান থেকে কোশ্চেন নিয়ে চলে আসছি, আবার এখানকার কোশ্চেনগুলো আমরা বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন প্যাটার্নে সাজাইছি। তো মাঝে মাঝে এমন হতে পারে যে এই কোশ্চেনটা সেম মনে হচ্ছে, আদতে কিন্তু সেম না, একটু চিন্তা ভাবনা করে দাগাওয়া, ঠিক আছে? সো এই হলো আমাদের আরেকটা জিনিস আছে, আমাদের দাগানো বই আছে। দাগানো বই বলতে মোটামুটি যেগুলো রাইটারের বই থেকে প্রশ্ন আসে সেগুলো সবগুলোই আমরা দাগিয়ে দিয়েছি। এই দাগানো বইগুলো তোমরা কী করো, ডাউনলোড করার পর তোমাদের দেখে নিবা ওখান থেকে, কিংবা তোমাদের বইয়ে তোমরা দাগাইতে পারো। যার আলিম স্যারের বই নেই সে দেখতে পারবে, যার আজিবুর স্যারের বই নেই সে দেখতে পারবে। খুব দারুণভাবে দাগানো হয়েছে, ও বিশাল টিম দিয়ে আমরা এই কাজটা করছি অনেক দিন ধরে। আর আবার আরেকটা কথা বলি, যদি কোনো বই পরীক্ষার আগে হঠাৎ করে এডিশন চলে আসে, এটা নিয়ে একদমই চিন্তার কিছু নাই। ওই অতিরিক্ত যেগুলো আছে এগুলো নিয়ে আমরা তোমাদের এক্সামের ব্যবস্থা করব, আর অতিরিক্ত জায়গাগুলো আমরা দাগিয়ে দিব। আবার বলতেছি, নতুন ইনফরমেশনগুলো আসার সময় যেগুলো আসে আর কি, প্রথমবারই তেমন একটা পরীক্ষায় আসে না, আর যদি আসে আমরা প্রিপেয়ার্ড। ওকে, আচ্ছা, ওই কথাটাই বলছে আর কি, প্রতি চ্যাপ্টার থেকে 3 লেয়ারের 300 প্রশ্ন, বাট একটা ইম্পসিবল ব্যাপার আমরা পসিবল করে ফেলছি। এইটা করার পর একটা স্টুডেন্টের আর কিছু থাকে না পড়ার জন্য। সো এই ছিল পুরো ব্যাপারটা। এরপরও ভাইয়াদের যদি কিছু বলার থাকে আমি সবাইকে ডাকতেছি, প্লিজ আপনারা আসেন। আমরা এখনই লাইভ শেষ করো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা দ্রুত নিব, নেওয়ার পর আমরা জানিয়ে দিব। আচ্ছা, একজন বলছে ভাইয়া বৈষম্য করলেন কেন, মেডিকেল ব্যাচের জন্য কোনো বই নাই কেন? ভার্সিটি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আছে কিন্তু মেডিকেল ব্যাচে নাই কেন? তো একটু বলে রাখি, ইঞ্জিনিয়ারিং অনলাইন ব্যাচে কি বই আছে? আমি একটু বলি ভাই এখানে, আমরা যখন এসিএস এর জন্য বইয়ের কাজ করা শুরু করছি তখন কিন্তু ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি এই দুইটাতে আমরা কাজ করা শুরু হয়েছে অনেক আগের থেকে। তোমরা হয়তো এখন এটার আউটপুট দেখছো, মূলত এগুলার কাজ শুরু হয়েছে গত বছরেরও আগে। তো এত লম্বা সময় ধরে কাজ করার পরেও দেখা গেছে যে একদম শেষ মুহূর্তেও আমরা মানে অনেক প্রুফ রিডিং করে, অনেক কারেকশন করে বিশাল একটা ওয়ার্কলোড গেছে। আমরা এটা নিশ্চিত করতে চাইছি যেইগুলো আমরা বাজারে ছাড়বো সেইগুলার যাতে করে কোয়ালিটি 100তে 100 হয়। আমরা কোনো রকম ওই হাফ ডান বই সুন্দর একটা মলাটের মধ্যে দিয়ে তারপরে বাজারে ছাড়তেছি, এই কাজগুলা কখনোই আমরা করি নাই। তো এই কারণে কিন্তু তোমাদের যেই অ্যাচিভের এক্সাম বা অফলাইনে যে এক্সাম, সেখানে কিন্তু তোমাদের বইটা আমরা প্রোভাইড করছি না। বই 100% যখন কোয়ালিটি আমরা এনশিওর করতে পারবো, আশা করি সামনের ব্যাচ থেকে, তখন আমরা ওই জিনিসটা প্রোভাইড করব। তো আমার মনে হচ্ছে যে ওইটা নিয়ে চিন্তার কিছু নেই, বুঝছো? ফোকাস হওয়া উচিত পাখির দিকে। তুমি যদি পাখিকে গুলি করো, এখন বন্দুকের নল যদি নিজের দিকে ঘুরাও, তাইলে কি পাখি মরবে না? এইসব বইটই কিছু না, টেক্সট বুক থেকে কোশ্চেন আসবে, টেক্সট বুক থেকে আমরা তোমাদের দাগানো বই দিচ্ছি, টেক্সট বুক থেকে আমরা তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেনে এক্সাম নিচ্ছি, বারবার এক্সাম নিচ্ছি। একটুকু তো যথেষ্ট পরিমাণ আস্থা আছে কি না? ওকে, আচ্ছা, তোমরা অনেকে যে মানে টেক্সট বুকের কথাটা বললে, মানে এই যে আমরা একটু আগে ভাইয়া যে দেখালেন যে 3 লেয়ারের এক্সাম, আমরা যারা ধরো মানে জিনিসটা কোঅর্ডিনেট করেছে, আমরা দেখেছি যে প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা এত বিস্তৃত যে তুমি জাস্ট ওই একটা কোশ্চেনের ব্যাখ্যা পড়লে ওটা রিলেটেড আরো 5টার মতো কোশ্চেন পারবা। সো তোমার যে একটা ইন্টিগ্রেটেড টেক্সট বুকের যে তুমি একটা অভাব বোধ করছো, ওইটা তুমি হচ্ছে গিয়ে 300টা কোশ্চেন, আমার একটা রিকোয়েস্ট থাকবে যে সবাই 3টা পরীক্ষায় দিবা, এবং যেগুলো ভুল করবা এবং যেগুলো ভুল করবা না সবগুলোর ব্যাখ্যাটাই পড়ার ট্রাই করবা। আমরা ব্যাখ্যাগুলো এমনভাবে দিয়েছি যে পুরো চ্যাপ্টারের যেখান থেকে অবজেক্টিভ আসার কথা তোমার প্রায় পুরোটাই কভার করবে। সো এটা জাস্ট একটা কোশ্চেন পেপার না, এটাকে একটা নোটও বলা যেতে পারে। সো তোমরা সবাই এই জিনিসটা একটু খেয়াল করবা যে প্রথমে প্র্যাকটিস এক্সামটা দিবা, সেটার ব্যাখ্যাগুলো পড়বা, যেগুলো ভুল করছো বা যেগুলো তোমার একটু সন্দেহ লাগতেছে সবগুলাই। তারপর মেইন এক্সামেও সেম, আমরা ব্যাখ্যাগুলো খুবই বিস্তৃত দিয়েছি। মানে ধরো অন্যান্য জায়গায় যে দেখা যায় যে 1-2 লাইনে জাস্ট এটা কেন অ্যান্সার, আমরা এরকম করি নাই। আমরা হচ্ছে এটা কেন এবং অন্যগুলো কেন নয় সবগুলো একসাথে কভার করার ট্রাই করেছি। সো আশা করি তোমাদের কোনো দিক দিয়ে আর কোনো ঘাটতি থাকবে না।
তো তোমরা যদি বই বলতে বোঝাও যে লিখিত কন্টেন্টের কথা চিন্তা করলে আমরা যে পরিমাণ এক্সপ্লেইন করছি প্রত্যেকটা কোশ্চেনে, পাশাপাশি যদি সাজাও এত বড় একটা বই হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? সো আমার মনে হচ্ছে, যেমন মাঝে মাঝে মনে হইতে পারে যে ইংলিশে এতগুলো ক্লাস কেন, কিংবা কম ক্লাস কেন, জিকেতে এতগুলো ক্লাস কেন, কম ক্লাস কেন, আবার মনে হতে পারে বায়োলজিতে আর একটু ক্লাস বাড়াইলে ভালো হইতো, ফিজিক্সে একটু ক্লাস কমাইলে ভালো হইতো। এইসব আসলে কোনো কথা না। যখন জার্নির মধ্যে ঢুকবা, প্রসেসের মধ্যে ঢুকবা, দেখবে এগুলো সব মাথা থেকে হারাই গেছে। সো কোশ্চেন কম, শ্রম বেশি হবে, বুঝতে পারছো? অনেক চিন্তা ভাবনা করে, অনেক রিসার্চ করার পরে, দীর্ঘদিন পড়াইতে পড়াইতে আমরা ঠিক করছি যে এইটাই ম্যাক্সিমাম, এর থেকে বেশি দিলে কী হবে, বমি করে ফেলবা। সো দ্যাটস এনাফ আমরা মনে করছি। সো এতটুকু আশা করছি, তোমাদের চিন্তার কিছু নাই। ইনশাল্লাহ আমরা জার্নিটা খুব ভালোভাবেই করব। আর আমরা এখনই লাইভ শেষ করব, এর মধ্যে কাউরে যদি কিছু বলার থাকে। আমি জাস্ট আরেকটা জিনিস একটু অ্যাড করে রাখি, আমাদের হচ্ছে অ্যাচিভে কিন্তু তোমরা মেডিকেলের জন্য আলাদা করে এক্সামে ব্যাচে ভর্তি হতে পারবা। যারা মনে করছো যে ভাইয়া আমি আসলে অফলাইনেও পরীক্ষার এক্সপিরিয়েন্সটা নিতে চাই, তাদের জন্য বলবো যে অ্যাচিভের যেই মেডিকেলের আলাদা করে ব্যাচ আছে, সেইখানে শুধুমাত্র এক্সাম ব্যাচ। তুমি কিন্তু চাইলে আমাদের অধ্যায় ভিত্তিকভাবে এক্সামগুলো দিতে পারবা। এগুলা ডিটেইলড রুটিন কিন্তু অ্যাচিভের যেই মেডিকেল সেইখানে ওয়েবসাইটের মধ্যেই আছে, ওইখান থেকেই দেখলে পাবা। আচ্ছা, তোমাদের সবচেয়ে বেশি প্রশ্নের একটা জায়গা হচ্ছে জিকে ইংলিশ রুটিন বুঝতেছি না ভাইয়া। তো আমি একটু সহজভাবে বুঝাই দিই। তোমাদের জিকে আর ইংলিশ এই দুইটা বিষয় হচ্ছে রেকর্ডেড ক্লাস আমরা প্রোভাইড করি। তো রেকর্ডেড ক্লাসটা হচ্ছে জিকেটা যাবে হচ্ছে শনিবারে, আর ইংলিশটা হচ্ছে শুক্রবারে। সো তোমরা এই ক্লাসটা রেকর্ডেড যে আছে ওই টাইম অনুযায়ী, তোমাদের রুটিনে যে টাইম দেওয়া আছে আপলোড করা হবে, ওই টাইম অনুযায়ী তোমরা ওই সময় কিন্তু তোমাদের এই কোর্সের কোনো লাইভ ক্লাস থাকবে না। সো তোমরা ওই টাইমেই জিকে আর ইংলিশ ক্লাসটা করে নিবা। এবং জিকে আর ইংলিশের জন্য প্রতিদিন একটা হচ্ছে জিকে শো হয়। সো সেটা হচ্ছে ক্লাসটা হওয়ার পরের দিন থেকে 10 মার্কস করে ইংলিশ এবং জিকের প্রত্যেক দিনই পরীক্ষা হবে। এবং পরে এক সপ্তাহ পরে এই সবগুলো মিলে এবং আমরা আরও এক্সট্রা প্রশ্ন দেবো এবং জিকে থেকে সাম্প্রতিক অ্যাড করে তোমাদেরকে মেগা এক্সাম নেব। এবং এই এক্সামগুলোতে তোমরা পার্টিসিপেট করবা এবং তারপরের সপ্তাহে আবার ওই যথারীতি রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হবে। সো তোমাদেরকে জিকে বা জিকে ইংলিশের বিষয়ে তোমাদেরকে প্রতিদিনই আমরা ট্রেন করব। আর জিকের যে পুরো তোমাদের যেটা নিয়ে টেনশন, সেই টেনশনটা, তোমাদের টেনশনটা আমারই টেনশন। সো তোমরা আমার উপরে ছেড়ে দিতে পারো সম্পূর্ণ জিনিসটা। ভাইয়ের কনফিডেন্স দেখে তো আমি ভয় পেয়ে দেখতেছি। আচ্ছা, আরেকটা জিনিস, যারা হঠাৎ করে এখন জয়েন করছো, গতকালকে বা 2-4 দিন আগে, তো ফেজ 1-এর ক্লাসগুলো নিয়ে ভাবতেছো ভাই ফেজ 1-এর ক্লাসগুলো কীভাবে শেষ করবো, তারপর তো ফেজ 2 শুরু করবো। আবার বলে রাখি, ফেজ 2 মানেও অ্যাকচুয়ালি ফেজ 1 বা একটাই ফেজ। আসলে আগে যেগুলো হয়েছে ওগুলো আমরা শেষে রিভিশন করাই দেবো। তোমার যদি খুব কষ্ট হয় তাহলে কালকে থেকে ক্লাস শুরু করো, আগে কী হয়েছে ওগুলো সব ভুলে যাও। আগে কী হয়েছে সব ভুলে যাও, শেষের দিকে গিয়ে তুমি কভার করতে পারবা। এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই। সো থ্যাংক ইউ, আমার কথা শেষ। আমি এখানে আরেকটু বলে রাখি, ওই যে তোমরা অনেকেই যারা পেজে একটু রিপ্লাই পেতে লেট হচ্ছে, তারা চাইলে হেল্পলাইন নাম্বারে ফোন দিতে পারো। এটা একটু নাম্বারটা লিখে নাও, 09677005588। তো এইটা হচ্ছে, তুমি মোটামুটি সকাল 11টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত আমাদের টিম থাকে। তোমরা যারা এসিএস গ্রুপের মেসেজ বা রিপ্লাই পাচ্ছ না, একটু দেরি হচ্ছে এখন, যেহেতু অ্যাডমিশনের সময় বেশ চাপ যাচ্ছে, তো তোমরা কাইন্ডলি একটু হেল্পলাইন নাম্বারে ফোন দিও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মেডিকেল ব্যাচ আমাদের সবসময় এটা একটা স্বপ্নের ব্যাচ, এবং আমরা প্রতিনিয়ত এই ব্যাচটাকে সর্বোচ্চভাবে আপগ্রেড করার এবং পরিপূর্ণ করার চেষ্টা করে যাচ্ছি। এবং আমাদের টিচার প্যানেল আমরা সেভাবে করে তোমাদের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ করার চেষ্টা করছি। সো আমাদের একটু আগে তোমাদের কিন্তু মাসুর ভাইয়া বললেন যে অফলাইনের যে ব্যাপারটা, আমাদের অনলাইন যে কোর্সটা আছে এটা অনলাইনের জন্য পরিপূর্ণ। কিন্তু এতদিন পর্যন্ত তোমাদের চাহিদা ছিল, লাস্ট 2 বছর ধরে যেটা দেখে আসছি আমরা, সেটা হচ্ছে যে ভাইয়া আমাদের এক্সাম দেওয়ার জন্য আরও ভালো কিছু দরকার। তাহলে ভাইয়া আমাদের এক্সাম কি আমাদের এই ব্যাচে থাকবে না? হ্যাঁ, এক্সাম এই ব্যাচে থাকবে। আর নর্মালি যেটা হয় কি, আমাদের অনলাইনে এক্সামের যে ব্যারিয়ারটা, সেটা হচ্ছে যে আমাদের ইচ্ছা করে এক্সামের প্রশ্নগুলো কী করা লাগতো, একটু কঠিন করা লাগতো। এতদিন ইচ্ছা করি কী করে একটু কঠিন করা লাগতো। কেন কঠিন করা লাগতো? কারণ তোমরা তো জানোই, মানে অনেক সিস্টেম আছে, মানে পরীক্ষায় ফুল মার্ক পাওয়ার, ঠিক আছে? সো ওই ইজি প্রশ্ন বা স্ট্যান্ডার্ড প্রশ্ন যদি কই, তাহলে দেখা যাবে কি যে তোমাদের গণহারে স্টুডেন্ট ম্যাক্সিমাম কি মানে ফুল মার্ক পাওয়া শুরু করবে, দেখা যাবে ফার্স্ট হয়ে যাবে 100 জন। সো ওই প্রবলেমটা আমরা এতদিন ধরে ফেস করে এসেছি, এবং সেটাকে সলভ করার জন্যে আমরা কি করেছি, আমাদের যে অ্যাচিভ আমাদের এসিএস এর যে এক্সাম সেন্টার আমাদের পুরো বাংলাদেশে টোটাল 13টা
এক্সাম সেন্টার আমাদের ওপেন হয়েছে এবং ঢাকার মধ্যে এক্সাম সেন্টার রয়েছে আমাদের টোটাল 4টি। এম আই রাইট? তো মাসুর ভাই, 4টি ব্রাঞ্চ এবং ঢাকার বাইরেও রয়েছে। সো এই এক্সাম ব্রাঞ্চগুলোতে কি হবে, তোমরা মেডিকেলের জন্য হোক, ভার্সিটির জন্য হোক, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হোক, এখানে যেহেতু সবাই মেডিকেলের জন্য আসছো, মেডিকেলের যে এক্সাম তোমরা দিতে পারবা মেডিকেলের মতো করে, এবং সেই এক্সামগুলোতে তোমাদেরকে এমনভাবে করা হবে যাতে তোমরা ফিল করবা যে তুমি আসলে মেডিকেল অ্যাডমিশনের জন্য যেভাবে ভর্তি হতা বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট যেভাবে দিতে যেতা সেভাবে করে তুমি দিতে পারবা। সো আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এটা একটা মেডিকেল অ্যাডমিশন যে অনলাইন যে কোর্সটা, এটা একটা স্বয়ংসম্পূর্ণ কোর্স। এটার সাথে তোমার এই পারফরমেন্সটাকে আরও বুস্ট করার জন্য, এক্সাম হল এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য তখন হচ্ছে অ্যাচিভের এক্সাম যে ব্যাচ আছে সেই এক্সাম ব্যাচ। ঠিক আছে? সো দুটাই তোমাদের প্রিপারেশনকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য। তো রাজীব ভাই লাস্টে যদি কিছু বলেন এবং শেষ করেন, ধন্যবাদ। ক্লাসের বাইরে যে আমরা অনেক সুন্দর বলতে পারি, ব্যাপারটা এমন না। ক্লাসের বাইরে বলার মতো কিছু নেই তোমাদের, মানে কিছু বললে আবার তোমরা ওইটা আবার কেটে টেটে আবার দিয়ে দিবা। তো এই জন্য আমি কথা বলাও কমিয়ে দিয়েছি। সো আমি সব সময় চাইবো যেন তোমরা এই সামনে জার্নিটা খুব সহজ করে দিতে পারো। আর ক্লাসের মধ্যে আমরা পড়াবো অনেকে, পড়ানোর ব্যাপারে কোনো কিন্তু আমাদের খামখেয়ালি থাকবে না, কিংবা টপ পর্যন্ত আমরা পড়ানোর ট্রাই করব। এবং আমরা আরেকটা জিনিস করবো, ক্লাসগুলো তোমাদের জন্য সহজ করব। যতই বেশি পড়াই না কেন তোমার মনে হবে আচ্ছা অনেক পড়া বাট সহজ, আমরা একটুকু তোমাদের জন্য এনশিওর করব। আর যারা দেখলা এবং পরবর্তীতে ভিডিওটা দেখবা, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমরা পরবর্তীতে ক্লাসে এটা সলভ করব। আগামীকালকে ক্লাস শুরু হচ্ছে, আগামীকালকে আমার ক্লাস দিয়ে নগ্নবীজি এবং আবৃতবীজি, নগ্নবীজি এবং আবৃতবীজির চলে আসো, ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। আপনারা কি আসবেন? ওকে, আপনারা আসলে ওই পরে থাম্বনেইল আকারে সব ছবিগুলো থেকে যায়। আসেন 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 আসেন। শুরুতেই নিয়ে নেয় মেবি। এই যে তোমাদের ভাইয়ারা চলে আসছে, তোমাদের জন্য আমরা যা করার করবো ইনশাল্লাহ। মাথা ঠান্ডা করে কালকে ক্লাসে আসো। আল্লাহ হাফিজ।